Hey guys, if you like our channel then subscribe it. Thank you. আজকে আমরা আলোচনা করব কৃত্রিম তেজস্ক্রিয়তা নিয়ে। পদার্থবিদ জোলিও 1900 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 1958 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন। অতি গুরুত্বপূর্ণ প্রথম আবিষ্কারটি করলেন জোলিও। তিনি দেখালেন নিউট্রনের ধাক্কা খেলে প্রায় সব পরমাণুই তেজস্ক্রিয় হয়ে ওঠে। যুক্তিগত দিক থেকে এ আবিষ্কারের গুরুত্ব খুবই বেশি, কেননা এর ফলে বোঝা গেল যেসব পরমাণু স্থায়ী অবস্থায় পৌঁছবার ফুরসত পায়নি তাদের ক্রিয়াকর্মের নেহাতই এক অবশিষ্টাংশ স্বাভাবিক তেজস্ক্রিয় রূপে প্রকাশ পায়। ইতিমধ্যে রেডিয়ামকে কাজে লাগিয়ে পৃথিবীর শিলাসমূহের বয়স মাপা হয়েছিল। জানা গিয়েছিল যে সম্ভবত 200 কোটি বছর আগে ভূত্বকের উৎপত্তি হয়, কিন্তু বাকি মৌলগুলিকে মোটামুটি স্থায়ী বলেই মনে হয়েছিল। এবার এ নিয়ে সন্দেহ জাগল এবং পারমাণবিক রূপান্তরণের ধারণাকে কাজে লাগিয়ে মৌলগুলোর উৎপত্তিকে ব্যাখ্যা করা সম্ভব হলো। If you like this channel then subscribe it. Thank you. সূর্যের তাপ। গ্যামভ 1904 খ্রিস্টাব্দে জন্ম, 1968 খ্রিস্টাব্দে পরলোক গমন করেন ও বেটে 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, 2005-এ পরলোক গমন করেন। ফেরমি 1901 সালে জন্মগ্রহণ করেন, 1954 সালে তার মৃত্যু হয়। সূর্যের তাপের এই যে ধারণা, এই ধারণাকে কাজে লাগিয়ে গ্যামভ ও বেটে দেখালেন হাইড্রোজেনের 4টি পরমাণু জুড়ে গিয়ে হিলিয়ামের একটি পরমাণু তৈরি হওয়ার যে প্রক্রিয়া, তার মধ্যেই নিহিত আছে সূর্যের শক্তির মূল উৎস। ততদিনে এটা স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ব্রহ্মাণ্ডের প্রায় সমস্ত শক্তি নিউক্লিয় প্রক্রিয়াসমূহ থেকে জাত। এবার আগ্রহ জাগল কী পদ্ধতিতে এই শক্তি নির্গত হয় তা জানার ব্যাপারে। লঘু মৌল দিয়ে শুরু করে নতুন এক নিউক্লিয় রসায়ন বিজ্ঞানের জন্ম হচ্ছিল এতে। সাধারণ রসায়ন বিজ্ঞানের মতোই রূপান্তরণের ও সুস্থিত অবস্থার বিন্যাস সেট দেখা গেল এই শাখায়। 1936 সালে এনরিকো ফেরমি লঘু মৌলের বদলে ভারী মৌলের উপর নিউট্রন কণা বর্ষণ করতে লাগলেন এবং দাবি করলেন যে এই প্রক্রিয়ায় তিনি এমন কয়েকটি মৌল তৈরি করেছেন যারা প্রাকৃতিক যে কোনো মৌলের চেয়ে ভারী। তার এই দাবি ছিল সঙ্গত, কিন্তু এরই মধ্যে না জেনে তিনি এমন কিছু পরিবর্তন ডেকে আনলেন যার গুরুত্ব আরও অনেক বেশি বলে প্রমাণিত হয়েছিল। Thank you for watching full video.